নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে অস্ত্র মামলায় গ্রেফতার এক যুবদল নেতাকে ছিনিয়ে নিয়েছে তার সমর্থকরা। এতে আহত হয়েছেন ওসি সহ 7 পুলিশ সদস্য। মানে ওই সময় তারা অতিমাত্রায় ছাত্রলীগ সাজার জন্য এমন কোনো হীন কাজ নেই তারা করতো না, সেটা হেলমেট পরে হোক কিংবা গণরুম বা গেস্ট রুমে নির্যাতন নিপীড়নের মধ্যে হোক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই গণতান্ত্রিক চর্চা করতে চাই। এবং অবশেষে প্রমাণিত হলো যে কওমি আলেম ওলামাদের প্রকৃত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী জামাত শিবির। দর্শক, আমি কথা বলছি 5 মে। এটা বললেই আমাদের সবার মানসপটে ভেসে আছে 2013 সালের সেই 5 মে। কওমি আলেম ওলামা এবং এদেশে তৌহিদি জনতার উপর শেখ হাসিনা বাহিনী ভয়াবহ গণহত্যা চালিয়েছে। কিন্তু ইতিহাস কতটা নির্মম এবং নিষ্ঠুর দেখেন। যাদের উপর গণহত্যা চালানো হয়েছে হেফাজতের উপর, হ্যাঁ, এখানে জামাত শিবির অনেক হত্যার শিকার হয়েছে। জামাত শিবির হেফাজতকে বাঁচাতে ঢাল হিসাবে ছিল, জীবন দিয়েছে। তখন উপস্থিত অনেক হেফাজত নেতাকর্মী কওমি আলেম ওলামাদের, হাজারো কওমি আলেম ওলামাদের পারসেপশন পরিবর্তন হয়ে গেছিল, ভুল ভেঙে গেছিল। তারা জামাত শিবিরকে গালি দিতে অভ্যস্ত, কিন্তু তাদের বাঁচাতে জামাত শিবির যেরকম গুলির সামনে নিজেদেরকে সঁপে দিয়েছে, যেভাবে ঢাল হিসাবে দাঁড়িয়েছে, সেটা দেখে অনেক কওমি আলেম ওলামাদের সাথে কথা হয়েছে যে জামাত শিবিরের নামও শুনতে পারে না মধুদিবা, তখন থেকে বলা শুরু করেছে যে আমাদের জামাত শিবিরের ভাইরা, এই শব্দ ব্যবহার করা শুরু করেছে। আমাদের আস্তানা পাকিস্তানের সৈনিকেরা। আমাদের দেশে কি এই ভদ্র ভাষা মানুষ অ্যাকসেপ্ট করে না? মানুষ ভাবে কি জানেন, মানুষ ভাবে দুর্বল, বেশি ভালো। আসলে বেশি ভালো না। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। অবশেষে প্রমাণিত হলো যে কওমি আলেম ওলামাদের প্রকৃত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী জামাত শিবির। দর্শক, আমি কথা বলছি 5 মে। এটা বললেই আমাদের সবার মানসপটে ভেসে আছে 2013 সালের সেই 5 মে। কওমি আলেম ওলামা এবং এদেশে তৌহিদি জনতার উপর শেখ হাসিনা বাহিনী ভয়াবহ গণহত্যা চালিয়েছিল। কিন্তু ইতিহাস কতটা নির্মম এবং নিষ্ঠুর দেখেন। যাদের উপর গণহত্যা চালানো হয়েছে হেফাজতের উপর, হ্যাঁ, এখানে জামাত শিবির অনেক হত্যার শিকার হয়েছে। জামাত শিবির হেফাজতকে বাঁচাতে ঢাল হিসাবে ছিল, জীবন দিয়েছে। তখন উপস্থিত অনেক হেফাজত নেতাকর্মী কওমি আলেম ওলামাদের, হাজারো কওমি আলেম ওলামাদের পারসেপশন পরিবর্তন হয়ে গেছিল, ভুল ভেঙে গেছিল। তারা জামাত শিবিরকে গালি দিতে অভ্যস্ত, কিন্তু তাদের বাঁচাতে জামাত শিবির যেরকম গুলির সামনে নিজেদেরকে সঁপে দিয়েছে, যেভাবে ঢাল হিসাবে দাঁড়িয়েছে, সেটা দেখে অনেক কওমি আলেম ওলামাদের সাথে কথা হয়েছে যে জামাত শিবিরের নামও শুনতে পারে না মধুদিবা, তখন থেকে বলা শুরু করেছে যে আমাদের জামাত শিবিরের ভাইরা, এই শব্দ ব্যবহার করা শুরু করেছে। দর্শক, তারপরে হত্যাকাণ্ডের ঘটনা, গণহত্যার ঘটনা ঘটেছে। কিন্তু একটা পর্যায়ে এসে সে হেফাজত শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিল এবং শেখ হাসিনার সাথে আহমদ শফি মিটিং করলো। খুব ডলাডলি সম্পর্ক আপনারা দেখেছেন। এমনকি একটা পর্যায়ে হেফাজত আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও সমস্যা নেই এই কথা বলে ফেললো। আওয়ামী লীগ হেফাজতকে ম্যানেজ করে ফেলেছে, গণহত্যাও চালিয়েছে, আবার হেফাজতকে কবজাও করেছে। হেফাজত চুপছে গেছে। তখন হেফাজত হয়েছিল হেফাজতে আওয়ামী লীগ, হেফাজতের নাম ছিল হেফাজতে ইসলাম, কিন্তু আমরা তখন বলতাম যে এটা হেফাজতে আওয়ামী লীগ। তো দর্শক, এবং এই হেফাজতকে জামাত শিবিরের বিরুদ্ধে ব্যবহার করতো শেখ হাসিনা। যখনই শেখ হাসিনা বা ডিজিএফআই জামাতের বিরুদ্ধে ফতোয়া দিতে বলতো, অথবা কোনো একটা ইস্যু ধামাচাপা দেওয়ার জন্য ধর্মীয় অঙ্গনে একটু বিতর্ক সৃষ্টি করে দেওয়া দরকার পড়তো, হেফাজতের কাউকে দিয়ে একটা ফতোয়া দিয়ে দেওয়ার ব্যবস্থা করতো। এক পর্যায়ে হাসিনা গেল। হাসিনা যাওয়ার পর দেখেন যে হেফাজতের কাছে, কওমি কোনো সংগঠনের কাছে বা তাদের কোনো ডিপ স্টাডি নাই 5 মের গণহত্যার বিষয়ে, কোনো তালিকা নাই, অথবা বিচার চাওয়ার বিষয়ে তাদের কোনো সিরিয়াসনেস নাই, মামলা এগুলো নিয়েও তাদের কোনো জল ভূমিকা ছিল না। জামাত শিবিরের লোকজন, জামাতপন্থী আইনজীবীরা, তারা ধরে মামলার ব্যবস্থা করেছে, ট্রাইব্যুনালে মামলা হয়েছে এবং তদন্ত কাজে প্রসিকিউশন টিম থেকে শুরু করে যারা সাক্ষী হিসাবে ভূমিকা পালন করবে, সব জায়গায় জামাত শিবিরের লোকজন খুব সিরিয়াস ভূমিকা পালন করছে। ইউনূস গেল, বিএনপি সরকার আসলো, এখনো হেফাজতের বিরুদ্ধে সেই গণহত্যার প্রতিবাদে সবচেয়ে সোচ্চার জামাত এবং শিবির। দেখেন, এই যে 5 মে চলছে, হেফাজত নিজেদের কোনো জমকালো অথবা চোখ ধাঁধানো আকর্ষণীয় কোনো কর্মসূচি দেখেন না। হ্যাঁ, বিএনপি এখানে ইসেন্সিয়াল, যে বিএনপি 5 মের গণহত্যার বিচার করতে চায় এবং করছে, তদন্ত করছে, এবং তারেক রহমান বারবার বলছে ইটস ট্রু, বাট তারা তো সরকার। কিন্তু সরকার বাইরে জামাত শিবিরের ভূমিকা দেখেন, বিচারের জন্য চাপ প্রয়োগ করছে, বিচার দাবি করছে এবং মানুষকে ভুলতে দিচ্ছে না। হেফাজত বা কওমি ভিত্তিক কোনো সংগঠনের আকর্ষণীয় কোনো কার্যক্রম দেখলাম না 5 মে উপলক্ষে, কিন্তু আছে জামাতের শিবিরের ছেলেরা নানান প্ল্যাকার্ড এবং নানানভাবে এটা রিমেম্বার করার চেষ্টা করছে। ডাকসু শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় 5 মে
শাপলা চত্বরে গণহত্যার বিষয়ে কোনো বিশেষ আয়োজন হবে এটা অকল্পনীয় ছিল। অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু শাপলা চত্বরে গণহত্যার বিষয়ে মানুষকে সচেতন করছে, সবাইকে দেখাচ্ছে, প্রদর্শনী এবং আরো নানান কর্মসূচি শিবির আছে। হেফাজত ইটসেলফ তাদের চাইতে জামাত শিবিরের কর্মসূচি বেশি। তো এ থেকে প্রমাণিত হয় যে হেফাজতের, দেখেন এখানে রাজনৈতিক হেফাজত বা রাজনৈতিক কৌমি অনেক আছে, পলিটিক্যাল কৌমি, যেমন জমিয়ত উলামা ইসলাম, তাদের একটা রাজনৈতিক স্বার্থ আছে। চরমোনাই সেমি কৌমি ভিত্তিক দল, তাদের একটা নিজস্ব স্বার্থ আছে। কিন্তু যারা নিরীহ কৌমি, যাদের কোনো রাজনৈতিক দল নাই, এদের একটা বিরাট অংশ কিন্তু হেফাজতের কর্মসূচিতে এসে জীবন দিয়েছে। তাদের খোঁজ খবর কিন্তু কেউ রাখে না, জমিয়তে রাখে না, চরমোনাই রাখে না, এবং রাখার সামর্থ্যও নাই। কিন্তু জামাত শিবির কিন্তু তাদের খোঁজ খবর রাখে। আপনি খোঁজ নেন, হেফাজতের যারা নিহত হয়েছে, জামাত শিবির যাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছে, তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছে, অনেকের পরিবারের দায়িত্ব নিয়েছে। তো এই জন্যে পলিটিক্যাল কৌমি আলেম ওলামা যারা, তাদের ঊর্ধ্বে উঠে একদম সাধারণ কৌমি আলেম ওলামা, যাদের কোনো রাজনৈতিক বিশেষ পক্ষপাত নাই, যাদের উদ্দেশ্য হচ্ছে দিন চর্চা করা, এলেম চর্চা করা, দাওয়াতি কাজ করা, তাদের কাছে, তাদের জন্য জামাত শিবির হচ্ছে প্রকৃত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। কারণ এই ধরনের নন পলিটিক্যাল, যেমন চরমোনাই কেউ নিহত হলে চরমোনাই তাদেরকে স্মরণ করে, জমিয়তের কেউ নিহত হলে জমিয়ত স্মরণ করে এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার চেষ্টা করে, যদিও এটা তাদের পক্ষে সম্ভব না, কারণ এগুলো হচ্ছে অনেকটা ফকিন্নি মার্কা সংগঠন। তাদের দল করতে যে কেউ নিহত হলে তাদের পরিবারের দায়িত্ব নেবে, এটা তারা পারে না। কিন্তু জামাত শিবির পারে, তার পরিবারের দায়িত্ব নেয়। জামাত শিবির প্রতিষ্ঠান আছে, ওই শহীদ পরিবারের কাউকে চাকরি দেয়, যতদিন চাকরি না দিতে পারে ততদিন পর্যন্ত রুটি রুজির সব ব্যবস্থা তারা নিজেরা করে, তারপরে পরিবারের সক্ষম কাউকে চাকরি দিয়ে দেয়। ইসলামী ব্যাংক, ইবনে সিনা, বিভিন্ন জায়গায় আরো নানান প্রতিষ্ঠান আছে। আপনারা তো চিনেন শুধু ইসলামী ব্যাংক, ইবনে সিনা, কিন্তু এর বাইরেও আমাদের হাজার প্রতিষ্ঠান আছে যেখানে চাকরি দেওয়া হয়। কিন্তু এরকম কোনো প্রতিষ্ঠান কর্মীদের অন্য কোনো দলের নাই, যার ফলে তারা এটা করতে পারে না। এবং টাকা পয়সা তো বড় হুজুররাই খেয়ে ফেলে, তারা এই আহত নিহত পরিবার তাদেরকে কে দেবে? কিন্তু জামাত শিবির এই নন পলিটিক্যাল আইডেন্টিটি লেস সাধারণ কর্মী আলেম ওলামা যারা বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছেন, মোদী বিরোধী আন্দোলন কিংবা 5 মে, খোঁজ নেন যে জামাত তাদের পাশে দাঁড়িয়েছে। এবং শহীদ পরিবারের কারো চিকিৎসা লাগলে এবং কেউ নতুনভাবে তাদের পরিবারের কারো চিকিৎসা প্রয়োজন হলে ইসলামী ব্যাংক, ইবনে সিনা এরা বিশেষ ডিসকাউন্টে অনেক জায়গায় ফ্রি চিকিৎসা দেয়, নানানভাবে তাদের পাশে আছে। অতএব এটা স্পষ্ট, জাস্ট শাপলা চত্বরে যারা নন পলিটিক্যাল আহত হয়েছেন, যাদের কোনো কর্মীভিত্তিক কোনো দল করে না, তাদের দিয়ে খোঁজ নিয়ে দেখেন, জামাতই তাদের কাছে প্রিয়, জামাতই তাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী। দর্শক, শাপলা চত্বরের ঘটনা নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামাত আমিরের। আমরা জামাত এটা নিয়ে কতটা সিরিয়াস, জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের বিষয়টা অ্যাড করানোর জন্য জামাতের যথেষ্ট সোচ্চার ভূমিকা আমরা দেখেছি। রাজধানী শাপলা চত্বরে 2013 সালের 5 মের ঘটনাকে ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। অনেক বড় বড় রাজনৈতিক দলের এই বিষয়ে মনেই নেই যে আজকে 5 মে, এমনকি হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুসিদ্দিক হুজুর তারও মনে আছে কিনা সন্দেহ আছে। কিন্তু জামাতের আমির প্রবাসী থেকেও এই বিষয়ে বিবৃতি দিয়েছেন এবং জোরালো বিবৃতি দিয়েছেন। শিবিরের একটা নিউজ, অন্ধকারে হারিয়ে যাওয়া সত্য। 5 মে মধ্যরাতে শাপলা চত্বরে অভিযানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং দিগন্ত টিভি, ইসলামিক টিভি, আমার দেশের মতো মিডিয়াগুলো বন্ধ করে এক পরিকল্পিত মিডিয়া ব্ল্যাকআউট তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে সত্য গোপন করার এক নির্লজ্জ প্রচেষ্টা চালানো হয়। অপারেশনের নামে ফ্ল্যাশ আউট, কিন্তু বিচারে আজও অন্ধকারী। গত 1 দশকও এই ঘটনার কোনো বিচারিক তদন্ত হয়নি। উল্টো নিরপরাধ বিক্ষোভকারীদের উপর 83টি মামলায় প্রায় 88,000 জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে 84 এর বেশি মানুষ অজ্ঞাতনামা। 85% মৃত্যুর কারণ ছিল বুলেটের আঘাত। প্রায় 1,55,000 তাজা গুলি আর অন্ধকার রাতের এই নির্মম ইতিহাস বলা কি সম্ভব? সত্যের সন্ধানে এবং ন্যায় বিচারের দাবিতে আমরা এই ফটোকার্ড সিরিজ শিবির ফটোকার্ড তৈরি করেছে, আর অনেক কিছু করেছে। এর মানে 5 মে শাপলা চত্বরের ঘটনা নিয়ে কিছু জানতে চাইলে আপনাকে জামাত শিবিরের দ্বারস্থ হতে হবে, অন্য কেউ জানাতে পারে না। এবং 5 মে কর্মীদের পাশে দাঁড়িয়েছে জামাত শিবির। বিএনপি গাদ্দারি করেছে, জাতীয় পার্টি গাদ্দারি করেছে। খালেদা যে নির্দেশনা ছিল, কিন্তু মির্জা আব্বাসরা বিএনপিকে হেফাজতের পাশে দাঁড়াতে পারেনি। বিএনপি ঐতিহাসিকভাবে 5 মের সাথে গাদ্দারি করেছিল, বেইমানি করেছিল, মুনাফিকি করেছিল। তো কি প্রমাণিত হলো? চরমোনাই মুনাফিকি করেছিল, মনে আছে না? এটা তো সবাই জানে। প্রমাণিত হলো যে কওমি আলেম ওলামাদের প্রকৃত বন্ধু জামাত শিবির। আমাদের দেশে কি এই ভদ্র ভাষা মানুষ অ্যাকসেপ্ট করে না? মানুষ ভাবে কি জানেন, মানুষ ভাবে দুর্বল, বেশি ভালো। আসলে বেশি ভালো ভালো না। এই গল্পটা শুরু করতে গেলে একটু পিছনে যেতে হয়। বাংলা একটা প্রবাদ আছে, বেশি ভালো ভালো না। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত রোববার দিন সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য যে 50 জন নারী এমপি হবেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। সেখানে আপনারা অনেকে হয়তো জানেন যে সেখানে 50 জন কিন্তু শপথ নেয় নাই, শপথ নিয়েছে 49 জন। একজনের শপথ এখনো বাকি আছে। এটা নিয়ে আজকে একটু আলোচনা করবো যে এই একজনের শপথ বাকি থাকলো কেন, যেখানে 50 জনের নেবার কথা সেখানে 49 জন কেন নিল। এই গল্পটা শুরু করতে গেলে একটু পিছনে যেতে হয়। বাংলা একটা প্রবাদ আছে, বেশি ভালো ভালো না। কেন বললাম জানেন? জামাত ইসলামের নেচার এত ভালো যে এরা আসলে মানে সংসদে আমরা দেখছি কোনো চিলাচিলি করতে পারে না, মানে এক্সট্রিম রাজনীতি জানে বলে, মানে রাজনীতি করার মতো রাজনীতি, যাকে যেটা বলার তাকে মুখের উপরে বলে দাও, চিৎকার করে বলো। বিরোধী দল যখন চিৎকার করে জামাতকে এই বলতেছে ওই বলতেছে, তখন আমাদের আমির সাহেব ভদ্র ভাষায় কথা বলছেন। আমাদের দেশে কি এই ভদ্র ভাষা মানুষ অ্যাকসেপ্ট করে না? মানুষ ভাবে কি জানেন, মানুষ ভাবে দুর্বল, বেশি ভালো। আসলে বেশি ভালো ভালো না। জামায়াত আসলেও বেশি ভালো। যেমনটি ধরেন জামায়াত ইসলাম সংসদে নারী সংরক্ষিত আসলে যে সিটগুলো পাইতো তার মধ্যে থেকে একটা সিট ওরে এনসিপিকে দিয়ে দিছে। এনসিপি তার সাথে নির্বাচনী জোট ভাবছে, এটা আমরা সবাই জানি। এনসিপি জামাত নির্বাচনী জোট করে এনসিপি 6টা 7টা সিট পাইছে।
এখন অনেকেই বলতেছে এনসিপি একলা করলে অনেক সিট পাইতো, অনেকেই বলতেছে এনসিপি একলা করলে 6টা সিটে পাইতো না। আমি সেই তর্কে গেলাম না, তাই না? জামাত ইসলাম এনসিপি কে ভালোবাসে, তাকে বুকে টাইনা দিছে, তাকে সিট দিছে, তারা যে কয়টা চাইছে সেভাবেই তারা ইলেকশন করছে। এমনকি আপনারা জানেন নরসিংদীতে একটা বেশ বড় ঘটনাও ঘটায় দিয়েছে জামাত, যে নরসিংদীতে জামাতের প্রার্থীকে যখন বলা হয়েছিল যে এনসিপি আমরা প্রার্থী দিছি, তুমি প্রত্যাহার করো, সে প্রত্যাহার করে নাই, বা প্রত্যাহার করার ইচ্ছা থাকলেও তার দলীয় চাপে সে প্রত্যাহার করতে পারে নাই। সে কিন্তু বিরোধী পার্টি হিসাবে সেখানে ইলেকশন করছে এবং সেখানে এনসিপির প্রার্থী ফেল করছে, জামাতও ফেল করছে, পাস করছে বিএনপি। যদি এখানে উনি প্রত্যাহার করতো তাহলে হয়তো বা এনসিপি পাস করতো, বা এনসিপি যদি না দাঁড়াতো তাহলে জামাতের যে প্রার্থী ছিল সে 100% পাস করতো, কারণ সে ওইখানে অত্যন্ত পপুলার একজন জামাতের নেতা। কিন্তু দেখেন এর পরপরই জামায়াত ওই নেতাকে জামায়াত ইসলাম থেকে বহিষ্কার করে দিচ্ছে। ইভেন কি নরসিংদী সেই সমস্ত কমিটি বিলুপ্ত করে দিচ্ছে। এটা হলো ভালোবাসার প্রতি, এটা হলো জামাত বেশি ভালো, যে আমি তোমাকে বারণ করলাম তুমি এনসিপি থেকে ইলেকশন করো না, এনসিপি আমাদের জোট, তারপর তুমি কেন ইলেকশন করলা? এখন এই যে জামাত এনসিপির জন্য এভাবে বুক পেতে দিচ্ছে, এনসিপি কি জামাতের দিকে বুক পেতে দিচ্ছে? না। আমরা অনেক ঘটনা এরকম বলতে পারি যে সংসদে যখন রাজাকারের বিল পাস করার সময় জামাত অবজেকশন দিল, এনসিপি কোনো কথা বলে চুপচাপ ছিল, এটা তাদের দলীয় সিদ্ধান্ত। আমি সেইখানেও যাচ্ছি না। দেখেন এনসিপি কে যখন জামাত ইসলাম বললো তোমরা একটি সিট পাবা, আরেকটি সিট আমরা তোমাকে ছেড়ে দিলাম, যেটা এই রাজনীতিতে হয় না ভাই, একটা এমপি তো কেউ ছেড়ে দেয় না, এনসিপি কে ছেড়ে দিছে। এনসিপি কে ছেড়ে দেওয়ার পর এনসিপি সেইখানে মনোনয়ন দিছে নুসরাত তাবাসসুমকে। নুসরাত তাবাসসুমকে আপনারা জানেন, নুসরাত তাবাসসুম সারা জীবন এই জামাতের বিরুদ্ধে কথা বলে আসছে। এমনকি এনসিপি যখন জামাতের সাথে ঐক্যবদ্ধ হইলো, মানে ভোটের রাজনীতিতে জোটবদ্ধ হইলো, তখন যে কয়জন নেতা নেত্রী এনসিপি পরিত্যাগ করছে তার মধ্যে নুসরাত তাবাসসুম একজন। সেই নুসরাত তাবাসসুমকে এনসিপি সংরক্ষিত নারী আসনে মনোনীত করছে। এটা কতটুকু ঠিক হয়েছে এটা তো প্রশ্ন সাপেক্ষ, যেহেতু জামাত ইসলামকে যে প্রার্থীটা জামাত ইসলামের বদনাম দিনে রাতে সবসময় রাজাকার বলে, সেই মেয়েটাকে যখন এনসিপি জামাতের আনুকূল্যে এসে জামাতের দয়ায় তাকে নমিনেশন দেয়, তখন এই ব্যাপারটা কিন্তু কোনো মানুষই ভালোভাবে নেয় না। এবার কি জামাত যারা করেন তারাও কেউ ভালোভাবে নেয় নাই। তারা সবাই একটি কথা বলছে যে আর কোনো মেয়ে ছিল না এনসিপির, আর কোনো প্রার্থী ছিল না, এনসিপি থেকে এতই আকাল করছে। হ্যাঁ, অনেকেই বলছে তারা ভাবছে, এনসিপিরা ভাবছে যে তার চেয়ে বেটার প্রার্থী তাদের কাছে নাই, এই জন্য দিচ্ছে। আবার অনেকেই বলতেছেন যে না, এনসিপি এখানে একটা গেম খেলছে, এনসিপি ইচ্ছা করে তাকে দিছে জামাতের এগেইনস্টে কথা বলার পরেও। এটা তাদের একটা মাইন্ড গেম বলা হচ্ছে, কারণ এনসিপির সাথে আমাদের সম্পর্কের যে দিন দিন অবনতি হচ্ছে তার প্রমাণ কিন্তু আজকাল ভার্চুয়াল মিডিয়াতে আপনারা দেখছেন, আপনারা হরহামেশে দেখছেন। শুধু এই নুসরাত তাবাসসুমকে নিয়েই না, আরেকটা সমস্যা কিন্তু হইতেছে ঢাকা দক্ষিণের ইলেকশন নিয়ে, ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের ইলেকশন নিয়ে। সেটা কবে হবে আমরা জানি না, তবে সেটা নিয়েও কিন্তু একটা বাদ বিতরণ চলতেছে। এনসিপি থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাঁড়াবে, এদিকে জামাত থেকে দাঁড়াবে সাদিক কাইম। এখন ওনারা বলতেছেন, এনসিপি বা জামাত বলতেছে আমাদের তো যে জোটটা ছিল সেটা তো ছিল শুধুমাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, আমাদের এরপরে জোট থাকবে এমন তো কোনো কথা ছিল না। আমরা আমাদের প্রার্থী দেবো, তারা তাদের প্রার্থী দেবে। এর রিজাল্ট কি হবে জানেন? এই সাদিক কাইম আর আসিফ যদি দাঁড়ায় তাহলে আলটিমেটলি বিএনপি পাস করবে। এটা আপনি আজকে আমার বরাদ দিয়ে লেখা রাখেন, আমি 100% শিওর সাদিক কাইম, আসিফ আর বিএনপি থেকে যদি ইশরাক দাঁড়ায় তাহলে ইশরাক পাস করবে, কারণ ভোট ভাগাভাগি হয়ে যাবে। আমি সেই জায়গায় যাচ্ছি না, আমি সংসদেই থাকি। দেখেন এই যে একজন নারী বাকি আছে, সেটা কে? এনসিপি থেকে যে 2জন দেওয়ার কথা ছিল, মানে এনসিপি থেকে ওনারা দলীয়ভাবে একজনকে পাইছে, সেটা ডক্টর মাহমুদা বিতুকে দিয়ে দিছে। এরপরে যখন আরেকটা পাইছে তখন তারা দিয়েছিল মুনিরা শরমিনকে। কিন্তু মুনিরা শরমিন সরকারি চাকরি করতো, কৃষি ব্যাংকে চাকরি করতো, এর জন্য তার প্রার্থীরা ঘাপলা লাগছে মানে নির্বাচন কমিশনার বলেছে যেহেতু তুমি সরকারি চাকরি করতো তুমি সংসদে এমপি প্রার্থী হইতে পারো না। তখনই এই এনসিপি আইসা এই নুসরাত তাবাসসুমকে দিছে। এখন মুনিরা শরমিন এবং নুসরাত তাবাসসুম দুইজনের মধ্যে একজন যাবে। মূল প্রশ্ন হচ্ছে মুনিরা শারমিন যখন দেখলো যে আমাকে নির্বাচন কমিশন থেকে আমার আবেদন অবৈধ বলতে সে মামলা করে দিয়েছে, আর বাইক ইসলাম এই যে মেয়েটি নুসরাত তাবাসসুম সে আবার আরেকটা ঘাপলা করছে। সে কি করছে জানেন? নির্বাচন কমিশনে যেদিন জমা দেওয়ার কথা 35 মিনিট না 20 মিনিট পরে গেছে, তারটা অ্যাকসেপ্ট করে এনিওয়ে পরে তারটা অ্যাকসেপ্ট করা হয়েছে। এখন তারটা অ্যাকসেপ্ট করেছে, সেও আদালত থেকে আনছে, এদিকে মুনিরা শারমিনেরটাও আদালতেই আছে। আর আদালত বলছে আমরা এটার একটা ডিসিশন নেওয়া পর্যন্ত ওই সংসদ সদস্যরা স্থগিত থাকবে। সেই জন্য একজন যে বাকি আছে সেটা মুনিরা শরমিন না নুসরাত তাবাসসুম, সেইটা ডিসিশন দিবে কোর্ট। ওর যদি মুনিরা শরমিনকে দিয়ে দেয় তাহলে মুনিরা শরমিন আসবে। আর এইটা নিয়ে জামাতের যারা সাপোর্টার তারা বলতেছে কেন নুসরাত তাবাসসুমকে দেওয়া হলো। বেসিক্যালি নুসরাত তাবাসসুমকে কি এনসিপি মুনিরা শরমিনটা যদি হয়ে যেত তাহলে কি দিত? তাহলে মনে হয় দিত। এর জন্যই এখানে একটু বলতেই হয় যে এনসিপি বোধহয় এখানে মাইন্ড গেম খেলে নাই, কারণ যদি মুনিরা শরমিনের অ্যাকসেপ্টেড হয়ে যেত তাহলে নুসরাত তাবাসসুমের কথা আসতোই না, কারণ তাদের মনোনীত একজন সেই মাহমুদা বিতু তো অলরেডি হয়ে গেছে, আর ছিল একজন, সেই একজনের মধ্যে যদি মুনিরা শরমিন হয়ে যেত তাহলে তাবাসসুম নাসরিন আসতো না। এখন এই তাবাসসুম নাসরিনকে দেওয়াতেই অনেকেই বলতেছেন যে এটা ঠিক করে নাই। কে ঠিক করে নাই? এনসিপি ওনাকে দেওয়া উচিত হয় নাই। আরো অনেক মেয়ে ছিল, অন্য যে কাউকে দিতে পারতো। এখন এই যে সমস্যাগুলো শুরু হয়েছে জামাত ইসলাম এবং
এনসিপিকে নিয়ে সেইটার সমাধান কি করে হবে সেই পথ আমরা এখন দেখতেছি না, কারণ আমরা প্রায়শই দেখতেছি যে এখন আগের মতো সেই মোহাব্বতটা নাই, কিন্তু মোহাব্বতটা কিন্তু জামাতের দিক থেকে আছে। আপনারা বার করে দেখেন জামাতের কিন্তু এখনো এনসিপিকে সন্তানের মতোই ভাবে, কিন্তু এনসিপির কিছু কিছু নেতা কিছু কিছু কর্মী হঠাৎ হঠাৎ এমন এমন কার্যকলাপ করেন যে যাতে করে মনে হয় যে এনসিপি ধরাকে সরাগেট করে ফেলেছে। আমি যদি এনসিপি সাপোর্টার, আমি জামাতেরও সাপোর্টার, কিন্তু আমি চাই না এনসিপি এবং জামাত আলাদা হয়ে যাক। আমি 100% শিওর এনসিপি এবং জামাত যদি আলাদা হয়ে যায় তাহলে এনসিপির অবস্থান কোন জায়গায় যাবে এখনই বলা যায় না। অনেক অবশ্য বলতেছে যে না 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 এনসিপি আর সেই এনসিপি থাকবে না, এনসিপি সব বড় বড় নেতাদের দিকে নিচ্ছে, বড় বড় ম্যানেজমেন্টকে নিচ্ছে, এনসিপি বড় হচ্ছে। আমি সেইখানে খুব একটা সুখকর ভবিষ্যৎ দেখি না। যারা এখন এনসিপিতে আসতেছে অনেকেই ভাবতেছে এনসিপি আমাদের দেশের নেক্সট গভর্নমেন্ট তৈরি করবে। আমি এগুলো স্বপ্নের মতোই ভাবি, কারণ নেক্সট গভর্নমেন্ট তৈরি করার জন্য যে পাবলিক পারসেপশন দরকার, যে পাবলিক সাপোর্ট দরকার, সেটা কি এনসিপির মধ্যে আছে? এনসিপি যেভাবে আসছিল প্রথম দিক দিয়ে, এনসিপি কি সেই ইমেজ এখন পর্যন্ত ধরে রাখতে পারছে? তারা বিভিন্ন রকম তাদের দলের লোকজন ছোটখাটো বিভিন্ন বিভিন্ন ঘটনা ঘটছে বা ঘটাইছে, যার জন্য মানুষের কাছে কিন্তু এনসিপি সেই অ্যাকসেপ্টেন্সটা নাই যেটা বিপ্লবের পরে যেটা ছিল। তার কিছুদিন পর পর্যন্ত তারপর তো আপনারা জানেন অনেক ঘটনা, আমি সেগুলো বলতে চাই না। আমার মূল আলোচনা হলো যে আমি কোনো অবস্থাতে চাই না এনসিপি এবং জামাত আলাদা হয়ে যাক। এই এনসিপি এবি পার্টি এদের মতো পার্টিগুলো এনসিপি জামাতের সাথে যদি থাকে তাহলে জামাতের শক্তি আরো বড় হবে। বাংলাদেশে যদি আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া না হয় তাহলে বাংলাদেশে বিএনপি আর জামাতের রাজনীতি থাকবে। এনসিপি হয়তো এক সময় আসবে বাংলাদেশের রাজনীতিতে, এনসিপি হয়তো একদিন সরকার গঠন করবে, কিন্তু সেই দিনটা কিন্তু এত তাড়াতাড়ি নয়। তারা এখনো এই রাজনীতির মাঠে খুব একটা পাকা খেলোয়াড় হইতে পারে নাই। কিন্তু তাদের মধ্যে আমার মনে হয় ভিতরে ভিতরে কিছু একটা ঝামেলা আছে যেটা আমরা জানতে পারতেছি না, যে এনসিপির ভিতরে একটা ইনার পলিটিক্স আছে। আপনারা আগেও দেখছেন জামাতের সাথে জয়েন করার পর এনসিপির অনেকেই চলে গেছে, আবার তারা ফেরত আসতেছে। এর মধ্যে নুসরাত মাসুদ একজন, সে কিন্তু এনসিপি ছেড়ে দিয়েছিল, এখন দেখেন মহিলা আসলে এমপি হওয়ার জন্য চলে আসছে। তো এইরকম মানুষ যদি থাকে কোনো একটা দলে, সেই দল থেকে আপনি খুব বড় একটা কিছু আশা করতে পারেন। আপনি জামাতের দিকে তাকালে আপনি নিশ্চয়ভাবে দেখেন জামাতে কিন্তু এই সমস্ত নাই। এই যে একটু এক্সাম্পল দিলাম না, নরসিংদীতে পুরো কমিটি বাতিল করে দিয়েছে এবং যিনি বিদ্রোহ করছিল তাকে আজীবনের জন্য বহিষ্কার করে দিয়েছে। আজীবনের জন্য বহিষ্কার তো বিএনপি অনেক অনেক অন্যায় করছে, অনেক অনেক কর্মীরা আজীবন বহিষ্কার কাউরে করছে, করে নাই। জামাত কিন্তু জামাত ইজ রেস্ট্রিক্টেড পার্টি, ওরা খুব স্ট্রিক্ট ভাবে তাদের পার্টিকে চালায়। এরকম একটা পার্টি যদি গার্জিয়ান হিসেবে প্রথম দিকে এনসিপির সাথে থাকে, আমি মনে করি এটা এনসিপির জন্য ভালো। এনসিপি শিখুক আরো। হ্যাঁ, আমি বলছি না জামাতের কাছ থেকে এনসিপির রাজনীতি শিখতে হবে। জামাতের সাথে থাকলে তার যে পাবলিক সাপোর্ট, তার যে মেন্টাল সাপোর্ট, মানুষ যে তাকে পছন্দ করে, তারপরে জামাতের লোকজন যখন তাকে পছন্দ করবে, তার নিজস্ব কিছু কর্মী, নিজস্ব কিছু ভালোবাসা মানুষ থাকবে, পাশাপাশি জামাতে যারা থাকবে তারা যদি একাত্তা থাকে তাহলে হয়তোবা একটা সময় এনসিপি বাংলাদেশের পাওয়ারে আসতে পারবে। কিন্তু এখনই কোনো কিছু শুরু করবার আগে যদি ভাঙন শুরু হয়ে যায়, এনসিপি জামাতে যদি ভাঙাভাঙি হয়ে যায়, যদি তাদের দুই পক্ষ দুই দিকে মুখ ঘুরিয়ে বসে থাকে, তাহলে হয়তো কারোর জন্য মঙ্গল হবে না। শেষ অবধি বলছি, মনিরা শারমিন আর নুসরাত তাবাসসুম দুজনের মধ্যে যে কোর্টে যুদ্ধ হচ্ছে, কে আসবে আপনারা জানি না। আপনারা কাকে চান, মনিরা শারমিনকে না নুসরাত তাবাসসুমকে? দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।